শনিবার দিন প্রায় ভোরবেলা ঘুমোতে গেছি, কারণ রোববার আমি কোনো অর্ডার তুলিনি। তার জন্য আমি সিনেমা দেখেছিলাম। তারিখ বলে একটা মুভি দেখলাম, বাংলা সিনেমা। পারলে তোমরাও দেখো, বইটা বেশ ভালো। সকালে উঠে ঘুম ভাঙলে হচ্ছে মিনার ফোনে। মিনা বলল আজকে আসবে। তারপরে উঠে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে ব্রেকফাস্ট হয়ে গেল লুচি, আলু পটলের তরকারি। তারপরে রান্না করতে শুরু করলাম। আজকে আমি গোল গোল করে উচ্ছে ভাজা, আলু উচ্ছে কুমড়ো দিয়ে তরকারি, তারপরে মুসুর ডাল আমার গাছের কারি পাতা দিয়ে, তারপর চিকেন ভর্তা। চিকেন ভর্তাতে কিন্তু আমি একটু ছোট ছোট করে আলু দিই। আর আমার খেতে ভালো লাগে আলু দিয়ে। ঠিক ভর্তা না, একটু অন্যরকম ভাবে, কিন্তু আমার খেতে ভালোই লাগে। মিনার সঙ্গে ইন দ্য মিন টাইম গল্প শুরু হয়ে গেল। মাঝে মাঝে আমাদের টি ব্রেক চলছে। মিনা এলেই বাড়িটা খুব ভালো লাগে। আমার রান্না বান্না করতে, ওকে বসিয়ে খাওয়াতে, দুজনে মিলে গল্প করতে, মনের দুঃখের কথা। মিনার প্রচুর দুঃখ। আহ, মিনার মা আমার মনে হয় মিনার প্রতি অবিচার করে গেছে। না মেয়েটাকে বিয়ে দিয়েছে, না মেয়েটাকে, মানে সংসারে অনেক সময়ই হয়ে যায় বাবা মাদেরও স্বার্থপর হতে হয়। মেয়ে রোজগারে মেয়ে, অন্য ভাইরা সেরকম কিছু করছে না, সেই কারণে মিনাকেই বলি করা হলো। মিনার লাইফটা সত্যি খুব কষ্টের। সারা জীবন চাকরি করে গেছে, টিউশন করে গেছে, বাড়ির কাজ করেছে, মায়ের দেখাশোনা করেছে। মা মারা যাওয়ার পরেই ওর ছোট ভাইয়ের বউটাও মারা গেল। এবারে সেই ছোট ভাই অসুস্থ, তাকে তার ছেলেকে দেখাশোনা করতে হয়। সেখানে ওর নিজের বলে এখন আর কিছু হয় না। সব সময় কখন বেরোবো, কখন ওদের রান্না করব, সব কিছু ওকে করে আসতে হয়। আজকাল বেচারা আমার এখানে এসে থাকতেও পারে না, ঘুরতেও পারে না। মিনা যখনই আসি, যখন বাড়ি ফিরে, তখন আমি ওকে রাত্রে খাবারটা দিয়ে দিই। ও এলেই ওকে কিছু না কিছু আমি দিই। ওর যা চেহারা দিন দিন অবস্থা হচ্ছে, মেডিসিন দিয়ে দিই, খাবার দিয়ে দিই, কর্নফ্লেক্স দিয়ে দিই। এগুলো আমি বলছি এই কারণেই, তার কারণ হচ্ছে ও নিজের কোনো রকম খেয়াল রাখে না, কিচ্ছু খায় না। আর আমি ভাবি যে এগুলো যদি একটুখানি তাড়াতাড়ি করে ও খেয়ে নিতে পারবে, তার জন্য আমার এগুলোকে দেওয়া বা পাঠিয়ে দেওয়া। মিনার মেডিসিন আমি বলি ভিটামিনের ট্যাবলেট, মাল্টিভিটামিন দিয়ে দিই। দেখো মিনা দিন দিন ওর কেমন হয়ে যাচ্ছে ওর চেহারা, মনের মধ্যে কোনো আনন্দ আর নেই। মিনা চলে গেল, মনটা খারাপ হয়ে যায় আমার। ও বেচারা এত কষ্ট করছে, কিছুতেই ওর বাড়িতে ও কোনো শান্তি পায় না। বাবা মা যদি বাচ্চাদের কথা না ভাবে, বা কিছু বাচ্চাদের কথা ভাবলো, আর কিছু বাচ্চাদের কথা ভাবলো না, এটা কিন্তু আমরা অনেক সময় করে থাকেন। আম, বেঁচে থাকতে থাকতে ঠিকঠাক করে সবকিছু ডিস্ট্রিবিউট করে যাওয়া। উম, যদি না করে না, পরবর্তীকালে ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং ভাই বোনদের মধ্যে হয়, প্রচুর ঝগড়াঝাটি হয়। আজ একটি একজন পরিচিত আমাকে বলছিল, আম, ওই মা মারা গেছেন, বাবা মারা গেছেন, দোতলা বাড়ি, ভাইপোটা নিয়ে আছে। আম, দিদি ক্লেম করতে পারছে না, ক্লেম করলেই ঝগড়া হবে। এই প্রপার্টি কিন্তু ভীষণ খারাপ একটা ব্যাপার। সম্পর্ক খারাপ হওয়ার জন্য এটা যথেষ্ট। যদি বাবা মা সবকিছু ঠিকঠাক ভাগ করে না যায়, তাহলে কিন্তু খুব সমস্যা। আমার তো মনে হয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছুই হচ্ছে অর্থ অনর্থের মূল বলে। একদম আমার সেটাই মনে হয়। মানে আমি যতই মিনার গল্প শুনি, মিনাকে দেখি, বা চারপাশে সবাইকে আমি দেখি, অনেক কিছুই, অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, প্রত্যেককেই দেখি আহ, মানে এই সম্পত্তি নিয়ে একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভীষণ বড় লড়াই। আমার বাবার 4 বোন, 1 ভাই। আহ, বাবা কিন্তু বাবার সমস্ত প্রপার্টি ছেড়ে আহ, বেরিয়ে চলে এসেছিল। বাবা বলেছিল এই লড়াইয়ের মধ্যে আমি নেই। আর তোমার, তার থেকে আমার শান্তি অনেক বেশি জরুরি। সেই কারণে আমি নিজে করে নিতে পারবো। তো বাবা পেরেছিল বাবার সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে। আর বাবা মনে হয়েছিল বাবা নিজে সবটাই করে নিতে পারবে।
আর তার জন্য কখনো না নৈহাটি বাড়িতে গেছে, না কখনো নৈহাটিতে কখনো সম্পর্ক রেখেছে, কিছুই করেনি। কিন্তু নিজের ডিউটি করে গেছে বাবা মার উপরে। আমি আমার শ্বশুর বাড়িতে সব ছেড়ে দিয়ে চলে এসেছি, কখনো আমি কিছু ডিমান্ড করিনি, ওরা আমাদের কিছু দেয়নি। যা আমার বিয়েতে দেওয়া হয়েছিল, গয়না থেকে শুরু করে শাড়ি, জামা কাপড়, ফার্নিচার, এভরিথিং, আমার হাজবেন্ড বলেছিল ডিভোর্স হয়ে গেলে তারপরে দেবে। কখনো দেয়ও নি, কখনো বলেও নি, আমিও কখনো ডিমান্ড করিনি। কিন্তু বাবা মাদের উচিত এগুলো ঠিকঠাক করে দেওয়া। মিনার লাইফটাকে পুরো বরবাদ করে দিয়েছ মা ও ভাইরা। সারাক্ষণ ও কাজ করে, কখনো কেউ ওর শরীর নিয়ে ভাবে না, কখনো ওর কথা কেউ চিন্তা করে না। ও যদি বিছানায় পড়ে থাকে, ওকে এক গ্লাস জল গড়িয়ে দেওয়ারও কেউ নেই। এই যে জিনিসগুলো না আমার আজকাল সত্যি খুব খারাপ লাগে, খুব কষ্ট দেয় আমাকে। এত ভালো একটা মেয়ে নিজে পারছে না নড়তে, সেই নিয়ে ভাইয়ের রান্না, সেই নিয়ে ভাইয়ের ছেলের রান্না, না ওকে কেউ রেসপেক্ট করে। ওর মতন সোল, ওর মতো বন্ধু কিন্তু খুব কম মানুষ হয়। কিন্তু কপালটা খুব খারাপ, আমি জানি না কেন, কেন এরা ওর কপাল এত খারাপ। সংসারে একটা অদ্ভুত পলিটিক্স আছে, সংসারের পলিটিক্স কিন্তু খুব খারাপ। আমার ছোট মামা, আমার দিদার বাড়ির যে প্রপার্টি, সবটাও নিজে ভোগ করছে, ও কাউকে কিছু দেবে না, কোনো বোনকে না। আমার মারা 2 বোন 2 ভাই ছিল, অনেক বড় প্রপার্টি, আমাদের নার্সারি বিজনেস, তাছাড়া প্রচুর প্রচুর কাটা জমি। ও বিজনেস নিয়ে নিয়েছে, ও বাড়ি জমি সবও নিয়ে নিয়েছে, কাউকে কিচ্ছু দেবে না। ও যদি সবাইকে একটু ভাগ করে দিত, কিছু কিছুও যদি দিত, তাহলে তো সবার সঙ্গে রিলেশনশিপটা ঠিক থাকতো। কিন্তু কি হলো, এই জন্যে সবার থেকে আলাদা হয়ে গেল। আমার সঙ্গে আমার রিলেটিভসদের, মানে আমার মামার বাড়ি বা আমার পিসির বাড়ি, পিসি এদের প্রতি আমার খুব একটা ফিলিংস নেই, বিকজ এরা মা বাবার সাথে খুব অন্যায় করেছে। আর আমি এত ছোটবেলা থেকে এগুলো দেখেছি যে আমি ওগুলো ভুলতে পারি না। আমার মিনার উপরে যে ফিলিংস, আমার বন্ধুদের উপর যে ফিলিংস, আমার পেশেন্টদের উপরে আমার যে ফিলিংস, তার 1% আমার পিসিদের উপরে, আমার মামার উপরে আমার নেই। আর এটা বলতে আমার কোথাও কোনো লজ্জাও নেই, বিকজ এরা হিপোক্রেট, বিকজ এরা সেলফিশ, শুধুই ভাবে নিজেরটুকু। একা যে বাঁচা যায় না, একা যে থাকা যায় না, এটা যে মানুষ কবে বুঝবে আমি জানি না। একটা জীবন বাঁচতে কত টাকা লাগে, কত প্রপার্টি লাগে। আমার বাবা প্রচন্ড বিচক্ষণ ছিলেন, সবকিছু, আমাদের বিয়ের গয়না, আমাদের এভরিথিং যেটুকু বাবা করতে পেরেছেন, দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। এরপর যা আমরা যদি কিছু করতে পারি সেটা আমাদের। ভুল বোঝাবুঝি, অশান্তি, এই জায়গাগুলো কিন্তু প্রচন্ডভাবে সৃষ্টি হয় এইসব থেকে। অনেক সময় বাবা মারা আছে, কোনো একটা সন্তানকে বেশি দিচ্ছে বা কিছু করছে, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে দুজনদের মধ্যে অশান্তি লাগিয়ে দেয়, বোন ভাইদের মধ্যে অশান্তি লাগিয়ে দেয়।
আবার এরকমও আছে দাদাদের আমি দেখেছি, বাবা মারা গেছে, বোনদের বিয়ে দিয়েছে, তার জন্য লিখিয়ে নিয়েছে কোনো প্রপার্টি তোমরা ক্লেম করতে পারবে না। উম, কি বিচিত্র না? আবার প্রপার্টির জন্য খুনোখুনি হয়, ভাই ভাইকে মারছে, বাবা মাকে মেরে ফেলছে। আমরা হয়তো কেউ ভাবি না যে একটা জীবন, আমরা কেউ জানি না কতদিন বাঁচবো, বাট তাও আমরা লড়ে যাচ্ছি। এই র্যাট রেসে আমি নেই। না আমি প্রফেশনাল লাইফে আছি, না আমি পার্সোনাল লাইফে আছি। আমার কাছে শান্তিটা ভীষণ জরুরি। আমি নুন ভাত খাই, ডাল ভাত খাই, আমি সেটা এত রালিশ করে খাই বা সেটাকে এত সুন্দর করে বানিয়ে খাই, তাতেই আই এম ভেরি হ্যাপি। লাইফে ছাড়তেও জানতে হয় হয়তো। অনেক কিছু যদি ছেড়ে দিই না, তাহলে হয়তো অনেক বেশি ভালো থাকা যায়। আর ওই যদি সারাদিন আমি ওর পেছনে দৌড়তে থাকি, কোর্ট কেস করতে থাকি, এটা করতে থাকি, এর সঙ্গে লড়তে থাকি সারাদিন, আমি তো পারি না। অনেককে আমি দেখেছি বাবা মা অসুস্থ হলে অনেক ভাই বোনরা বাবা মাকে দিয়ে লিখিয়ে নেয়, তারা তো বাবা মার কাছাকাছি আছে, বাবা মাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে, ভাইকে বঞ্চিত করছে, এরকম বোনও আমি দেখেছি। তো এই যে জিনিসগুলো না, বাবা মাদের বেঁচে থাকতে থাকতে শর্ট আউট করে দেওয়া উচিত। আর যে সন্তান, কুসন্তান হলে তোমার সন্তান। আমি রিনাকে যত দেখি আমি তত কষ্ট পাই, ওকে সবসময় বলি আমার কাছে এসে থাক। যখন ওকে যত্ন করে খেতে দিই তখন ও কতটা ভাত খাচ্ছে, কত সুন্দর করে খাচ্ছে। আমি জানি যখনই ফোন করে রাত্রিবেলা কি খেয়েছিস বিনা, কিছু আজকে কিছু মুড়িয়ে জল খেয়ে নিয়েছি। বললাম কেন, তুই রান্না করিস নি? হ্যাঁ রান্না করেছি, আমারও ভালো লাগছে না নিজের জন্য খেতে। এটা শুনতে শুনতে আজকাল আমি রেগে যাই ওর উপরে। এত শরীর খারাপ, সারাক্ষণ ফুটছে, মানে এত সমস্ত কিছুর থেকে বঞ্চিত। এখন ওর আর বাঁচতে ইচ্ছে করে না, ওর সাজতে ইচ্ছে করে না, ওর শপিং করতে ইচ্ছে করে না, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। ওর আমি বুঝতে পারি ওর এখন রেস্টের দরকার। শুধু শুলাম, একটু ঘুরলাম, একটু বেরোলাম, সবারই হয় তাই মনে হয়। কিন্তু ও এত স্মার্ট ছিল, এই গাছে উঠে যাচ্ছে, এখানে উঠছে, এখানে উঠছে, সেই মেয়েটাকে না মানে মেরে ফেলছে সবাই মিলে। এটাই আমার ভীষণ কষ্ট লাগে। এক ভাই তো ওকে সহ্য করতে পারে না, সে সারাক্ষণ তাকে বাড়ি থেকে কি করে হাঁটাবে ভাবে, ওই ঘরটাও নিয়ে নেবে। আর এক ভাই হচ্ছে এরকম, সারাক্ষণ ও কাজ করে যাবে। ঠিক না, না? আম, আজকে ভাবো তুমি, আমার এই হাজব্যান্ডের ওখানে যে জিনিসপত্র আমি ছেড়ে এসেছি, ওরাও কখনো বললো না দেবে বলে। তাতে কি অসুবিধে হলো? আমি তো, আমার কাছে তো সব আছে, ওগুলো এনে আমি রাখতাম কোথায়? যে খাটটা আমি শুয়েছি সে খাটটা তো আমি বিক্রি মানে শুতেও পারতাম না, ওটা মানে ধরে বিক্রি করাটা আমার পক্ষে খুব কঠিন ছিল। উম, ঠিক আছে, আহ ওর হয়তো কাজে লাগছে ওগুলো, আমার এটাই মনে হয়। ঈশ্বর আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে, আর আমার কিছু চাওয়ার নেই। রেস্ট অফ মাই লাইফ যেন কারো কাছে ধার দেনা না করতে হয়, যেন সুস্থভাবে নিজের কাজ কর্ম নিয়ে থাকতে পারি, যেন আমাকে বিছানায় পড়ে থাকতে না হয়, এইটুকু শুধু আমি ঈশ্বরের কাছে চাই। আর বাদ বাকি যেটুকু, যত বয়স হবে খাওয়ার খরচা কমে যাবে, ওষুধের খরচা বাড়বে, এইসব হবে, তো ন্যাচারালি ভালোভাবে থাকা যাবে। শুধু শরীরটাকে নিয়ে ভাবনা, আর শরীরটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। আমি তোমাদের এই কথাগুলো বললাম তার কারণ হচ্ছে আমি চারপাশে সব সময় দেখছি আহ, মানুষ শুধু নিজেরটা ভাবছে। আহ, আমার ছেলে, আমার বউ, আমার বাচ্চা, তার আগে খাক, আর কাউ কথা ভাবে না। আর ভাই ভাইকে মারছে, ভাই ভাইয়েরটাকে হিংসে করছে, ভাই ভাইয়ের ছেলে অন্য ভাইয়ের ছেলে মেয়েদের হিংসে করছে। কখনো কাউকে কোনো হেল্প করে না, হেল্পিং অ্যাটিটিউড গুলো নেই। অথচ আগে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো তাদের ভাবতো কত স্যাক্রিফাইস ছিল জীবনে।
বড়দা মারা গেছে, তার ভাইদের টানছে, তার সন্তানদের টানছে। এরকম তো হতেই থাকতো। বোনের বর মরে গেছে, বোন চলে এলো, তাদের টানছে। এই বাড়ি টাড়ি আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। মাথা গোজার জন্য বাড়ির দরকার। মিনাকে আমি বলে দিই, চলে আয় আমার কাছে, এখানে এসে থাক, শান্তিতে থাক এখানে। কিন্তু পারবে না, আমি জানি পারবে না। একটা অদ্ভুত ভয়, একটা অদ্ভুত ইনসিকিউরিটি ওকে খেয়ে নিচ্ছে। চোখের সামনে দেখছি শি ইজ ডাইং, চোখের সামনে আমি দেখি ওর কষ্টটা, কিন্তু আমি চেষ্টা করেও ওকে পারছি না এখান থেকে বের করে আনতে। দ্যাট ইজ মাই পেন। কি আর করা যাবে, সবাই সবার কপাল নিয়ে আসে। ওকে যখন বসি আমি খাওয়াই, আমার তখন খুব ভালো লাগে। ও এলে আমি অনেক বেশি রকম কিছু রান্না করার চেষ্টা করি। কালকে বলছিল কই মাছটা খুব ভালো, দেশি কই দিয়েছে, ও ভীষণ কই মাছ খেতে ভালোবাসে। হুম, কোনো কিছু রান্না করলেই তুমি এটা কি করে বানিয়েছিস আমায় বলতো, এই রেসিপিটা বলতো। আবার বলে কি, আমার না রান্না বান্না করতে ভালো লাগে না, ঘর দোর ঝাড়মোছ বল, এটা বল সেটা বল, ডাস্টিং বল, আমি এগুলো করতে ভালোবাসি, রান্না বান্না আমার কাজ না, আমার একদম ভালো লাগে না। আর সেই রান্না আমাকে জোর করে করতে হয়। খুব নিষ্ঠুর লাগে মাঝে মধ্যে, ঈশ্বর কেন ওকে এত কষ্ট দিচ্ছে। ওর তো এখন রেস্ট করার সময়, বিশ্রাম নেওয়ার সময়। সন্ধ্যেবেলা মিনা চলে যাওয়ার পরে অনেক কিছু মিনাকে নিয়ে ভাবছিলাম, তখন এই ব্লগটা বললাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটা মুভি দেখবো, কালকে ইভিনিং ডিউটি, তো একটু দেরি করে ঘুম থেকে উঠবো। বাচ্চাদের একেন বাবুর আমি কখনো কোনো মুভি দেখিনি, তাই জন্য আমি একেন বাবুর একটা দেখার চেষ্টা করব, শুনেছি খুব ভালো। আর বাচ্চাদের খাওয়াবো, তারপর আমি কাস্টার্ড বানাবো, কালকে সব কাস্টার্ডের অর্ডার আছে, সেই সব রেডি করবো, আয়রন করবো, দিদির সাথে কথা বলবো, এই আর কি। চলো, তোমরা সবাই ভালো থেকো, ভালো লাগলে শেয়ার করো। আমি হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে যাই, একটু বেশি জীবন নিয়ে অনেক বেশি কথা বলি আমি। আমার সারাক্ষণ আমি না মানুষের সাথে মিশলেই, ইন্টারাক্ট করলে আমি কিছু না কিছু খুঁজে বের করি, খুঁজে পেয়ে যাই সেখান থেকে তাদের পেন, তাদের কষ্টগুলো। কেন আমার চোখে পড়ে আমি তাও জানি না, কেন তারা আমার সঙ্গে শেয়ার করে আমি তাও জানি না। এটা হসপিটালেও ঘুরলে আমার হয়। আমি দেখি মানুষের সমস্যাগুলো এক একজনের যেমন এক একটা রকম। উম, এত পেশেন্টদের সঙ্গে যখন আমি কথা বলি না, আমি ভাবি যে মানুষ কত পেন নিয়ে আমরা বাঁচি, কতটুকু জীবন, তার মধ্যে আমরা এত এত পেনফুল লাইফ। সম্রাজ্ঞী, তোমার কেমন শরীর, কেমন আছে? মৌটুসি বাবা কেমন আছেন? বিদিশা তুমি কেমন আছো? তোমার তো বাবা, তুমি তো সাংঘাতিক, তোমার শরীর খারাপ, এখনো তুমি সুস্থ হয়েছো কিনা। সবাই ভালো থেকো, চারপাশে একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর সবাই সবার বাচ্চাদের সমান করে সবকিছু ভাগ করে দিয়ে যাবে, যাতে কারোর মন খারাপ না হয়, পরে ভাই বোনেরা ঝগড়াঝাটি না করে। ও বেশি পেলো, এ বেশি পেলো, ছেলেদের বেশি দেওয়া, মেয়েদের কম দেওয়া, প্লিজ তোমরা এসব করো না। আমার হইচই চুলবুলি ভালো, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। দুবেলা একটু খাবার পেলে আর একটু ঘুরতে নিয়ে গেলেই খুশি। আর আমার নিচের ডগি হলো, ওরা তো আরো ভালো। সবাই ভালো থেকো, চলো আবার কাল কথা বলবো। ভালো লাগলে শেয়ার করো।